জন্মবন্ধুরা, আমি অমৃতা। শ্রী রোহিণী কুমার মজুমদারের রচিত শ্রীগুরু শ্রী শ্রী রাম ঠাকুরের জীবনীর উপরে একটা গল্প আপনাদের শোনাচ্ছি। আগের পর্বে তো আমরা শুনেছি যে ঠাকুরের একটা মহোৎসব হচ্ছিল। তো ওই মহোৎসবটা যখন শেষ দিন, 2-3 দিন মহোৎসবটা চলার পর যখন শেষ দিন আসে, তখন একজন পাগড়িওয়ালায় শিখ ভদ্রলোক আসলেন আর এসে রোহিণী বাবুর কাছে রিকোয়েস্ট করুন যে উনি 3 দিন ধরে কিছু খাননি, ওনাকে যেন একটু প্রসাদ দেওয়া হয়। রোহিণীদা শোনা মাত্রই ওখানে রোহিণীদা তো প্লেটে মানে আপনার তো তখন তো ওই মানে কী বলে পাতাতে খেতে দেওয়া হতো। পাতাটাকে ভালো করে ধুয়ে টুয়ে ওনাকে একটা পাতা খেতে দেওয়ার জন্য দেওয়া হলো, একটা জল দেওয়া হলো একটু। তারপর ওখানে যে আরেকজন গুরু ব্রাদার ছিলেন, উনিও বেশ ভালো করে সুন্দর করে গুছিয়ে ওনাকে পরিবেশন করে দিলেন। এমনভাবে পরিবেশন করে দিলেন যে ওটা খেয়ে ওনার একদম পেট ভরে যাবে। তো 3 দিন ধরে যে ভদ্রলোক না খেয়ে রয়েছেন, তাকে একটু প্রসাদটা একটু বেশি করেই দিতে হয় তখন, যাতে ওনার পেটটাও ভরে। অল্প প্রসাদ দিলে তো আর তখন হয় না। তো ওনাকে তো সেরকম করে একটু বেশি করেই দেওয়া হয়েছে। কিন্তু সব থেকে মানে যা ছিল আইটেম হয়েছিল, সব আইটেম থেকে উনি একটু এক গড়াস করে খেয়েছেন। খেয়ে প্রত্যেকটারই প্রশংসা করেছেন যে বহুত আচ্ছা হুয়া করে প্রশংসা করেছেন। কিন্তু উনি কিন্তু পুরো খাবারটা খাননি। উনি সব খাবারটাতেগুলো থেকে আইটেমগুলো থেকে এক গড়াস খেয়ে উঠে চলে গেছেন। চলে গিয়ে হাত মুখ ধুয়ে একটা পান নিয়ে উনি চলে গেছেন। এটা দেখে তো রোহিণীবাবু একটু বিরক্তই হয়েছে। কারণ একে তো মানে প্রসাদ, তাও আবার খাবার, সেটা কীরকম এক মানে এক গড়াস করে কেউ খায় না। কারণ এটা তো ওঠে হয়ে গেলো, কাউকে তো দেওয়া যাবে না। কাউকে দেওয়া যাবে না, আবার পুনরায় আবার এটা ইয়ের সাথে ও বাদ বাকি খাবারের সাথে তো মেশানোও যাবে না যে ঠিক আছে মিশিয়ে দিলাম ওটাও ইউজ হয়ে গেল। এটা ধরে গিয়ে ফেলে দিয়ে আসতে হবে তখন। আর তার ওপরে ওনারা রেগে তো গেলেনই, তার সঙ্গে সঙ্গে আশ্চর্যও হয়ে গেলেন যে যেই লোক 3 দিন ধরে একটা প্রাপ্তবয়স্ক, তো বড় প্রাপ্তবয়স্ক লোক, তাও আবার শিখে তো হোমরা চোমরা মানে খুব বলিষ্ঠ চেহারা হয়, সে 3 দিন ধরে খায়নি, সেরকম তাকে খেতে দেওয়াতে সে এক গড়াস খেয়ে উঠে গেল। এটা তো খুবই অবিশ্বাস্য ব্যাপার। তো যাই হোক, এই কথাটা ভাবতে ভাবতে উনি তো মানে খাবারটা তো নদীতে ফেলে দিলেন, কিন্তু খাবারটা তো নদীতে ভাসিয়ে দিয়ে আসলেন প্রসাদ যেহেতু। তো এসে শোনেন যে এখানে 3-4টে বাড়ি পরে একটা কৃষ্ণ মন্দির আছে। উনি সেই শিখ ভদ্রলোক নাকি কথায় কথায় ওনাদের বলেছেন যে উনি ওই 3-4টি বাড়ি পরে যে কৃষ্ণ মন্দির আছে সেই কৃষ্ণ মন্দিরে থাকেন। তো যাই হোক, রোহিণীবাবু তো একটু রাগই হয়েছে। এই রাগটা মনে পোষণ করে ওনার উপরে রাগ করার জন্যই হয়তো বুঝি ওনার খোঁজ করতে করতে কৃষ্ণ মন্দিরে গেলেন। তো ওখানে কৃষ্ণ মন্দিরে উনিকে কেউই চিনতে পারলেন না। তো এমন কোনো লোক ওখানে থাকেন কি না বলে ওরা কেউই তো চিনতে পারলেন না। ওখানে যদি উনি থাকতেনই তাহলে তো সবাই চিনতো ওনাকে। তো শুধু তো মন্দিরেই কেন, আশেপাশে যে এলাকার আশেপাশে 2-4টে বাড়িতে একটা মিষ্টির দোকানে বর্ণনা দিয়ে ওনার কথা জিজ্ঞাসা করা হয়েছে। তো কেউই ওনার সম্বন্ধে কিছুই জানেন না। কারণ হচ্ছে এরকম মানে এরকম লোক, মানে এরকম ওনাদের যে ডেসক্রিপশানে যে দেওয়া অনুযায়ী যে কোনো শিখ ভদ্রলোক এখানে আশেপাশে তো মানে মন্দিরে তো থাকা তো দূরের কথা, এখানে মানে এলাকায় তো কেউ বাড়ি কিনে থাকে না ওরকম শিখ ভদ্রলোক। তো এরপরে মহোৎসব তো শেষ হয়ে গেছে। এরপরে তার কিছুদিন বাদে যখন ঠাকুর এলেন রোহিণীবাবুর বাড়িতে, তো এই শিখ ভদ্রলোকের কথাটা ঠাকুরকে বলেছিলেন। তখন বলেছিলেন, ঠাকুর আমাদের বলেছিলেন যে মহোৎসব যখন শেষ হবে, মহোৎসবটা যদি খুব সুন্দর হয়, তখন মহোৎসবের যে রাজা তিনি বেশ ধরে এসে মহোৎসবের শেষ দিন এসে খেয়ে যাবেন। আর যদি মহোৎসবটা যদি মনোপুত না হয়, মহোৎসবটা তো হবে সুষ্ঠুভাবে, তো হয়তো যাবে, কিন্তু তখন আসেন না। তো এতে আমরা বুঝতে পারি
তা আমরা এতে বুঝতে পারি যে এখানে মহোৎসবের রাজা বলতে আমাদের ভগবান শ্রীকৃষ্ণকেই বলা হচ্ছে, কারণ ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে সেই তো এই মানে হরিনাম সংকীর্তনটা স্টার্ট হয়েছিল। মহাপ্রভু শ্রী চৈতন্য দেব এই হরে কৃষ্ণ মহোৎসবটা স্টার্ট করেছিলেন। কীর্তন গাওয়া মহোৎসব উনি তো স্টার্ট করেছিলেন। তো সেই অর্থে আমরা ভাবতে পারি যে এটা শ্রীকৃষ্ণ এসে ওনাদের দর্শন দিয়ে গেছে। ওনাদের এতটাই ভাগ্য ভালো যে শ্রীকৃষ্ণের ওনারা দর্শন পেয়েছেন। এরপরে আসতে তার কিছুদিন বাদে থেকে ঠাকুর যখন নোয়াখালীতে থাকতেন, থাকাকালীন ঠাকুর ওনাকে মানে রোহিণীবাবুকে কিছু কিছু ওষুধ বানানোর জন্য বলেন। ওষুধ বানানোর জন্য বলেন, একটা তেল আর একটা মানে অন্য কিছু জিনিস ছিল যেটা বানাতে বলেন। আর সেইগুলো বানানোর জন্য কী কী জিনিস লাগবে, উপকরণ লাগবে, তার কী কী মানে কতটা মাত্রায় নিতে হবে, কতটা মিক্স করতে হবে, সবই বলে দিয়েছিল। ঠাকুরের কথাটা শুনেছেন রোহিণীবাবু, শুনে বললেন ঠিক আছে আমি করে দেবো, আমার হাতে একটু কাজ আছে। তখন তো নোয়াখালীতে একটা বিদ্যালয়ে তো রোহিণীবাবু পড়াতেন। ওখানে পড়ানো নিয়ে তারপর ওনার খেলাধুলা নিয়ে উনি এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলেন যে ঠাকুর যে ওনাকে বলেছেন যে ওষুধগুলো বানাতে, ওনার কথা তো ভুলেই গেছেন ওষুধ বানানোর কথা। এবার তার 2-3 মাস বাদে তো এসে ঠাকুর যখন নোয়াখালীতে রোহিণীবাবুর কাছে আসলেন, তখন তো উনি ঠাকুর জিজ্ঞাসা করেছিলেন যে মানে ওষুধগুলো বানিয়েছেন নাকি। তো রোহিণীবাবু তো বানাননি, তখন রোহিণীবাবু তো বলেছেন যে না আমি বানাইনি। তখন রোহিণীবাবুর ওপরে ঠাকুর খুব রেগে যান যে ওনার বলা সত্ত্বেও এটা 2-3 মাস হয়ে গেল এখনও করেননি কেন। তো রেগে যাওয়াতে তা রোহিণীবাবু তো একটু ভয় পেলেন, ভয় পেয়ে সঙ্গে সঙ্গেই ওষুধগুলো বানালেন। বানানোর পরে ঠাকুর ওনাকে বলেছে আপনি এটা নাম সুন্দর একটা নাম ঠিক করে এটা নামটা দিন। তা রোহিণীবাবু নামটা দিয়েছেন, ওষুধের তো একটা নাম দিতে, নামটা দিয়েছেন। তো ওখানেরই একটা ওষুধের দোকানে ঠাকুর ওখানে দিয়ে আসতে বলে। ঠাকুর ওখানে দিয়ে এসেছে, কথা টথা বলে দিয়ে এসছে। তা আস্তে আস্তে এরকম যত দিন যায় তখন ঠাকুর আস্তে আস্তে অনেক রকমের ওষুধ বানানো কৌশল ঠাকুর রোহিণীবাবুকে দিয়ে শিখিয়ে দেন। আর এগুলো থেকে সর্বদাই ওই পাশে একটা ওষুধের দোকান ছিল, ওখানে দিয়ে আসতো ওগুলো বিক্রি করে দেওয়ার জন্য। তা প্রথম তো ওষুধগুলোকে কেউই মানে কোনোই বিক্রি ছিল না, বা বিক্রি হলেও কেউই পয়সা দিত না, ফ্রিতে নিয়ে যেত। কিন্তু এগুলো ওষুধগুলোতে লোকে উপকারও পেত। প্রথম তো দোকান থেকে নিয়ে যেত, তারপর দোকান থেকে নিয়ে যেত, সে আর পয়সা মেটাতো না। তারপর দোকানে না গিয়ে তখন যখন জানতে পারলো যে রোহিণীবাবুর বাড়িটা চিনতে পারলো, তো রোহিণীবাবুর বাইরে থেকে এসেও লোকে নিয়ে যেত, কেউই পয়সা দিত না। কিন্তু রোহিণীবাবুর কাছে কিন্তু ঠিক খবর আসতো যে ওই ওষুধগুলো খুব উপকারে দিচ্ছে মানুষের। তো যাই হোক রোহিণীবাবু ওটা তো কোনো রিয়াকশান দেননি। উনি ঠাকুরের আদেশ অনুযায়ী যখনই ওষুধগুলো শেষ হয়ে যেত উনি ওষুধগুলো বানিয়ে নিতেন, বানিয়ে নিয়ে ওই পাশে ওষুধের দোকানেও কিছু রাখতেন, নিজের কাছেও কিছু রাখতেন। তা আস্তে আস্তে এবার ঠাকুরেরই আদেশে রোহিণীবাবু নিজস্ব একটা ওষুধের দোকান খোলেন, আর সেখানে এই ওষুধগুলো বানিয়ে রাখতেন। আর আস্তে আস্তে এটার যখন নাম হয়ে গেল ওষুধগুলো, তখন এই ওষুধগুলোর লোকে ঠিক মতন দাম দিয়ে কিনে নিয়ে যেতেন। পরে তো যখন দেশভাগ হওয়ার সময় সাম্প্রদায়িক দাঙ্গাতে হওয়াতে নোয়াখালী থেকে তো রোহিণীবাবু তো খুব তাড়াতাড়ি নিজের প্রাণ বাঁচিয়ে নিজের মানে পরিবারের প্রাণ বাঁচিয়ে তো ওখানে খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যেই এসে কলকাতায় শিফট করেন। আর কলকাতায় শিফট করে উনি তখন জর্জ টেলিগ্রাফ ইনস্টিটিউটে উনি কাজ করতেন যখন নোয়াখালীর এই সাম্প্রদায়িক দাঙ্গাটা হয়েছিল 1947। তো তখন অলরেডি কলকাতায় উনি কাজ করছিলেন। তো কাজ করছিলেন, তো উনি তো খুব সহজেই তো নিজের পরিবারকে নোয়াখালী থেকে নিয়ে আসতে পেরেছেন। কিন্তু উনি না, ওনার খুব এটা আফসোস ছিল যে নোয়াখালী থেকে আসার সময় উনি ওনার ওষুধের দোকান থেকে ওষুধগুলো নিয়ে আসতে পারেনি, ওই সময়টা উনি পাননি ওখান থেকে এ করে। মানে ওইগুলো দোকান থেকে জিনিসগুলো আনতে গেলে উনি আগে মানে
উনি ওনার পরিবার কেউই বেঁচে থাকতেন না, এরকমই পরিস্থিতি তখন ছিল। তো যাই হোক, উনি তো ওখান থেকে আনতে পারেননি। পরে সব কিছু ঠিক হয়ে যাওয়ার পর আর ফেরতও যেতে পারেননি, কারণ হচ্ছে উনি ওনার কলকাতায় অনেক ব্যস্ত হয়ে গেছিলেন। উনি জর্জ টেলিগ্রাফ ইনস্টিটিউটের এক জর্জ টেলিগ্রাফের এই ইনস্টিটিউটেও তো উনি ওনার ওপরে খুব চাপ ছিল কাজে। তারপর কলকাতা শহরে নিজস্ব জীবনযাপন ওখানে সেট করতে গিয়ে উনি করতেও পারেননি। তো আস্তে আস্তে ঠাকুর তখন আবার ওনাকে ইন্সপিরেশন দিলেন এই ওষুধগুলো আবার তৈরি করার জন্য। আর ওখানে তখন ওনার তো কলকাতারও অনেক কাস্টমার ছিলেন, যারা এই মানে ওনার ওষুধ বানানো বন্ধ করে দেওয়াতে ওনাদেরও খুব অসুবিধা হচ্ছিলো। ওনারাও তখন খুব ওনাকে উৎসাহ দিতে শুরু করলেন যে নতুন করে আবার ওষুধগুলো বানাতে। তো তখন উনি ওষুধগুলো বানাতেন। তো বানিয়ে ওখানে কলকাতাতেই ওনার সাথে আলাপ ছিল, একজন গুরু ভ্রাতার সাথে আলাপ ছিল। তা ওনার দুজনে পার্টনারশিপে একটা দোকান খুললেন। দোকানে মানে এমনভাবে ছিল যে রোহিণীবাবু ওষুধগুলো বানিয়ে ওনাদের দিয়ে দেবেন, ওনারা বিক্রি করবেন। ওষুধের দোকান খুলেছিলেন, ওনারা বিক্রি করবেন। আর যা হ্যাঁ, এরকমভাবেই হয়েছিল। উনি আর আলাদা করে মানে নোয়াখালীতে যেরকম উনি দোকান দিয়েছিলেন, ওরকম আর দোকানটা দেননি, দোকানটা অন্য লোকেই দিয়েছিল। উনি ওষুধগুলো বানিয়ে রেখে দিতেন। আবার যখন ওষুধগুলো শেষ হয়ে যেত তখন আবার নতুন করে ওষুধগুলো বানিয়ে দিত। এরকম করে তখন উনি ওনার ওষুধের এই এই এটা এই এই ওষুধের এই জিনিসটা আবার নতুন করে করে। তো আজকের গল্পটা এইটুকুনি। আমার এটা ভালো লাগলে, আমার এই প্রচেষ্টাটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশান বেল অন করে দেবেন, যাতে আমি যখনই ভিডিও আপলোড করব তখনই যেন আপনাদের কাছে পৌঁছে যায়। আর লাইক শেয়ার করবেন। আর আপনি যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে আমার পেজটা প্লিজ ফলো করে দেবেন। আর আমার যদি কোনো ভুল ত্রুটি মনে হচ্ছে আমি এটা ভুল বলেছি বা আমার বলার কাজটা আপনাদের ভালো লাগেনি, তাহলে আমাকে নিজ গুণে ক্ষমা করে দেবেন আর কমেন্টসে জানাবেন, যাতে আমি আরও কীভাবে এটাকে মানে শুধরাবো। জয় রাম।